নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশ হয়েছে। ৩ উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? আসিফ নজরুল মিথ্যাবাদী, বললেন সালাউদ্দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে ভারত, আওয়ামী লীগের এবং বিএনপির মধ্যে যোগসাজশ হয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকে বিএনপি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছে। এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কথা নয়। বিএনপির বিভিন্ন বক্তব্যে মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা, হত্যা মামলার আসামিদেরকে দলে ফেরানো, এগুলো স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের বিনিময়ে যদি তাদের পুনর্বাসন করা হয়, তাহলে প্রতিহত করা হবে। গত ১.৫ বছরে প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলে জনগণ প্রতিরোধ করেছে। ফ্যাসিস্ট বিরোধী জনগণ তা প্রতিরোধ করেছে। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, সারা দেশে জেলায় উপজেলায় বিচার চলমান, আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে, আর মিডিয়ার উৎসবের সঙ্গে প্রচার করছে এবং উৎসাহ দিচ্ছে। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা আশাহত হয়েছি, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, ফলাফল কারচুপি হয়েছে। দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা শপথ নিয়েছি, কিন্তু প্রথম দিনেই শপথ গ্রহণ নিয়ে সরকার সবার সঙ্গে প্রতারণা করেছে। দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে শপথ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করেছিলাম যারা এই নির্বাচনে সরকার গঠন করবেন তারা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবেন। কিন্তু এই মন্ত্রিসভা দেখে মনে হয়নি এটি আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ, বরং এটি পুরনো বন্দোবস্তর ধারাবাহিকতা। নতুন মন্ত্রিসভার প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এখানে সব জাতি গোষ্ঠীর সমন্বয় করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। বিএনপি সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি। ফলে গণভোটে যে গণরায় এসেছে, শপথ গ্রহণ না করে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের অন্তত ৩ জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়। দুপক্ষেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন। তিনি বরাবরই অস্থির। এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলে অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনুস চিন্তাভাবনা করেছিলেন। পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। ৩ উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনুস। তাদের যুক্তি ছিল, নির্বাচন এত তাড়াতাড়ি দেয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূরাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ছিল ভীষণ তৎপর। তারা চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে। এর পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনুসের নেতৃত্বের অবসান। উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন। নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে তাদের কথা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলার অবস্থা নাজুক। এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে যেতে পারে, ভুলুণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্য এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিল। এর পেছনে আরও কিছু যুক্তি রয়েছে, যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতার লিপসার কৌশল। সন্ধ্যা হলেই তারা বৈঠকে বসতেন। আরও ২-১ জন থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ে ঘোরাতেন। এক পর্যায়ে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনুস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। একটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল, যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজি পাট্টা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। লন্ডনে বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ। যদিও এই উপদেষ্টারা বৈঠকের আগে নানা ষড়যন্ত্রে যুক্ত হন। বলতে থাকেন, এই বৈঠক প্রফেসর ইউনুসের প্রশাসনকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। এমনকি বৈঠকের ফলাফলকেও বানচাল করতে ভীষণ তৎপর হয়ে ওঠে। কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তি। তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। প্রফেসর ইউনুস আবার দ্বিধা দ্বন্দ্বে থাকেন। নির্বাচন তখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, তা না হলে অন্য বিপদ হতে পারে। এরপরও নির্বাচন বিরোধী শক্তি থেমে থাকেনি। ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজা করে নেয়। এমন এক পরিস্থিতি তৈরি হতে থাকে যে এক পর্যায়ে মনে হয়েছিল প্রফেসর ইউনুসকে হটিয়ে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। পর্দার আড়ালের তৎপরতার উপর প্রধান রাজনৈতিক শক্তি খুব কাছ থেকেই নজর রাখছিল। তারা বরাবরই নির্বাচন চেয়েছে, কোনো হঠকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। প্রথম আলো ও ডেইলি স্টারে যেদিন আগুন সন্ত্রাস হলো, সেদিনের পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে তাই ঘটেছিল। পুলিশ অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে পুলিশের বড় কর্তারা
ভূমিকা ছিল বেশ রহস্যজনক। প্রফেসর ইউনুসকেও অন্ধকারে রাখা হয়। পরে তিনি একজন সিনিয়র সাংবাদিককে বলেছেন, তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। এর আগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশে। এই সুযোগ নিতে চেয়েছিলেন কেউ কেউ, তবে সেনাবাহিনী ছিল সতর্ক, রাজনৈতিক শক্তিগুলো ছিল তৎপর। সোশ্যাল মিডিয়ায় পর্যালোচনা করলে আরও অনেক কিছু আলামত পাওয়া যায়। যাই হোক, উল্লিখিত উপদেষ্টারা শুধু দেশে নয়, বিদেশে গিয়েও নানা কূট কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজই হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশনে তাকে হন্যে হয়ে খোঁজা হয়েছে, তার হদিস পাওয়া যায়নি তখন। এই উপদেষ্টাদের জনমত জরিপের পেছনেও সক্রিয় ছিলেন। বেশিরভাগ জনমত জরিপ ছিল ফরমাইশি এবং বাস্তবতা বিপর্জিত। টেবিলে বসে অনেকগুলো তৈরি করা হয়। দূতাবাসগুলোতে তাদের বিচরণ ছিল। তারা বিদেশি কূটনীতিকদের বরাবরই বলেছেন, নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে। জনমত জরিপ তাই বলছে। নির্বাচনের দিনেও তাদের তৎপরতা ছিল। তাদের নজর ছিল পছন্দের আসনগুলোর দিকে। বেশ কিছু আসনের ফলাফল পর্যালোচনা করলে অবিশ্বাস্য কিছু তথ্য পাওয়া যায়। যদিও সন্ধ্যা থেকে তারা অনুমান করতে থাকেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে। তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকেন। কী ছিল তাদের পরিকল্পনা? এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী বলেছেন। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ ক্ষোভ ঝাড়েন তিনি। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, তিনি এমন নির্লজ্জভাবে মিথ্যা বলেছেন, আমি নিজেও একজন শিক্ষক, আর শিক্ষকরা সাধারণত একটু কম মিথ্যা বলেন। তিনি এত প্রকাশ্যে এমন মিথ্যা বলেন তিনি এত প্রকাশ্যে এমন মিথ্যা বলবেন আমি সত্যি কল্পনাও করতে পারিনি। আমি ছেলেদের সামনে কিভাবে মুখ দেখাবো? তিনি এমন ইউটার্ন নিলেন। সহকারী কোচ আরও বলেন, তিনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এমন মিথ্যা বলবেন, আমরা এটা মেনে নিতে পারি না। কিভাবে মেনে নেব? আগে এক কথা বলেছেন, পরে আবার ইউটার্ন নিয়েছেন। সালাউদ্দিন জানান, বিশ্বকাপ মিস করায় জাতীয় দলের ক্রিকেটাররা ভেঙে পড়েছিলেন। তিনি এই সিদ্ধান্তকে খেলোয়াড়দের স্বপ্ন হত্যা বলে বর্ণনা করেন। দেখুন, যখন একটি ছেলে বিশ্বকাপ খেলতে যায়, সে তার স্বপ্ন সঙ্গে নিয়ে যায়। আপনি এক সেকেন্ডে সেই স্বপ্ন ধ্বংস করে দেন। ঠিক আছে, যদি এটা দেশের সিদ্ধান্ত হয়, জাতীয় স্বার্থে নেওয়া হয়, তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করবে। কিন্তু ক্ষতির কথা বললে আমি ব্যক্তিগত ক্ষতির কথাই বলবো। ব্যক্তিগতভাবে আপনি একটি ছেলের স্বপ্ন পুরোপুরি শেষ করে দিয়েছেন। আমি জানি আমার 2 জন খেলোয়াড় কয়েকদিন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল, পুরোপুরি ভেঙে পড়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।